ভ্যাপসা গরমের সন্ধ্যায় পাড়ার চায়ের দোকানে বসে গল্পগুজব করছিলাম। আমরা জনাচারেক বন্ধু। সারাদিন সবাই যে যার কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যাবেলাটা সবাই এসে এই চায়ের দোকানটায় জড়ো হই। দুধারে ধানের ক্ষেত, ফুরফুরে হাওয়ায় সন্ধেটা গল্প করেই কেটে যায়। আমরা এই জনাচার বন্ধু যারা সময়ের টানে অন্যদের মতন আলাদা হয়ে যায়নি। বাকি সবাই যে যার মতন ছিটকে গেছে এদিকে ওদিকে। স্কুলের যত বন্ধু তারা ছিটকে গেল স্কুল জীবনের শেষে। কলেজে নতুন নতুন বন্ধু জুটল। কলেজের গণ্ডি পার হতে না হতেই তারাও সব কোথায় যেন ছিটকে সরে গেল। শুধু সেই প্রাইমারি স্কুল থেকে আমরা এই চার বন্ধুই যেন আলাদা হতে পারলাম না কিছুতেই। আমি, শ্যামল, পলাশ আর বিকাশ। আমাদের চারজন চার রকম কাজ করি। আমি পাশের শহরেই একটা আইটি ফার্মে চাকরি করি। পলাশের নিজস্ব ডেকোরেটার্সের ব্যবসা আছে। শ্যামল একটা ওষুধের দোকানে কাজ করে, আয়ুর্বেদিক ওষুধ। আর বিকাশ টিউশনি পড়ায়। সবকিছুর মধ্যে দিয়ে আমরা এই ঘন্টা দুয়েক সময় ঠিক বার করে নিই আড্ডা দেবার জন্য। এই প্রাণ খোলা আড্ডাটুকু জীবনে ভীষণ দরকার, না হলে জীবনে ক্লান্তি চলে আসে। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বিকাশ বলল, আচ্ছা, ফুটবলের সিজন তো শুরু হয়ে গেল, তা যাবি তো ম্যাচ দেখতে? হ্যাঁ, যাব না কেন? সাব ডিভিশন লিগ কবে থেকে শুরু হচ্ছে? সাব ডিভিশন লিগ ছাড়, কালকে একটা দারুণ টুর্নামেন্ট আছে, যাবি? হ্যাঁ, কাল তো রবিবার, আমার তো অফিস নেই। বাকি সবাই যদি ফাঁকা থাকে তাহলে যাওয়াই যায়। কিন্তু কোথায় টুর্নামেন্ট? নলডুগরিতে। কিরে পলাশ, শ্যামল, তোদের খবর কি? হ্যাঁ, আমার তো অনেক ছুটি পাওনা আছে। বললে কালকে হাফবেলা ছুটি দিয়ে দেবে, ঠিক। আমার অসুবিধা হবে না। আর পলাশ? সবাই যখন যাবে তখন আমার আর অসুবিধা কি, আমিও যাব। বেশ, তাহলে চল, যাওয়াই যাক। ম্যাচ তো বোধহয় বিকেল 4টা থেকে শুরু। না না, টুর্নামেন্ট তো শুরু হচ্ছে সকাল থেকেই। তবে সকাল থেকে আমাদের গিয়ে বসে থেকে কাজ নেই, আমরা বিকেলে যাব। তাহলে ফাইনাল ম্যাচ দেখতে পাবো। শুনেছি অনেকগুলো নিগ্রো আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই কাল 4টের সময় এই চায়ের দোকানে আয়, এখান থেকে বেরোবো একসাথে, নাকি? একদম। পরদিন বিকেলে বাড়ি থেকে বেরোতে যাচ্ছি এমন সময়, বাবু একবার শোন দেখি। হ্যাঁ বলো, ডাকছো কেন? আমি ওয়ারিশানের কাগজে সই করে রেখেছি, এটা কোর্টে জমা দেওয়ার কালকে লাস্ট ডেট। তুই ঝট করে একবার শ্যাম বাহাদুর উকিলের চেম্বারে যা, ওনার সইটা করা বাকি আছে। ওনাকে দিয়ে একবার সইটা করিয়ে নিয়ে আয় তো ঝটপট। এই সেরেছে এখন? হ্যাঁ, এখন নয়তো কখন? কিন্তু বাবা, আমি তো একটু বেরোচ্ছিলাম। যেখানে বেরোচ্ছিলে সেখানে পরে বেরোবে, এটা ওর থেকেও বেশি জরুরি। যাও, তাড়াতাড়ি গিয়ে সইটা করিয়ে নিয়ে এসো, দেরি করো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4টে বাজতে 5 মিনিট বাকি। বাবার মুখের ওপরে না বলার সাধ্য আমার নেই। শ্যামবাহাদুর উকিলের চেম্বারে সাইকেলে যেতে আসতে 30 মিনিট তো লাগবেই। এমন জায়গায় চেম্বার, সেখানে অটোও খুব একটা পাওয়া যায় না, সাইকেলেই যেতে হবে। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি ভাবছিস? যা তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শ্যামবাহাদুরের চেম্বারে গিয়ে হয়ে গেল অনেকটা দেরি। প্রায় 30 মিনিট বসেই থাকতে হলো। সেখান থেকে বেরিয়ে যখন সাইকেলে চালিয়ে হনহন করে রওনা দিলাম, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এমন সময় পকেটে ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম বিকাশ ফোন করেছে। জানি কি বলবে। হ্যাঁ বিকাশ, বল। আরে কি বলবো, তুই কোথায়? আমরা সেই কখন থেকে তোর জন্য বসে থেকে থেকে এই জাস্ট বেরিয়ে এলাম। আর বলিস না ভাই, বাবা এমন সময় ফাঁসি দিল যে কি বলবো। আচ্ছা, আমি আসছি। আচ্ছা শোন, আমরা কিন্তু বেরিয়ে গেছি। তোকে অনেকবার ফোন করেছিলাম, তুই তো ফোন ধরলি না। তুই বাস অটো যেটাই পাস ধরে চলে আয়। নলডুগরি নেমে সেখান থেকে জোড়া বিলের মাঠে আসবি। মনে থাকে যেন, জোড়া বিলের মাঠ। ঠিক আছে, আমি আসছি, রাখ। পড়িমড়ি করে সাইকেল চালিয়ে কোনো রকমে বাড়ি পৌঁছে সাইকেলটা ফেলেই দৌড়ে এসে দাঁড়িয়েছি বড় রাস্তার ধারে। বাস অটো যাই পাই সেটাতেই চেপে বসবো। এদিকে আকাশটারও অবস্থা ভালো না,
একটা ছাতা সঙ্গে আনলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে সে কথা মাথাতেও আসেনি। যাক, ওই তো একটা বাস আসছে। বাস থেকে যখন নলডুগুরি নামলাম তখন প্রায় 7টা বাজতে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা তারারও দেখা নেই। নলডুগুরি জোড়াবিলের মাঠটাও তো চিনি না। দেখি বিকাশকে বরং একটা ফোন করে দেখি। ধুর, ফোনটা তো ধরল না। খেলার মাঠে চেঁচামেচির জন্য বোধহয় শুনতে পাচ্ছে না। কাউকে একটা জিজ্ঞেস করার দরকার। রাস্তার পাশ দিয়ে একজন লোক হেঁটে আসছে দেখলাম। তাকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এখানে খেলার মাঠটা কোন দিকে? মানে যে মাঠে আজকে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ওই মাঠটা কোন দিকে বলতে পারবেন? জোড়াবিলের মাঠ, এই রাস্তা দিয়ে সোজা চলে যান, দেখবেন একটা রাস্তা বাঁদিকে নেমে গেছে, ওইটা দিয়ে সোজা চলে যান, পরপর 2টো মাঠ পড়বে, পরের মাঠটাই খেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর একটা কথা বলে দিই, ওই প্রথম মাঠটা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, ওই মাঠের ওপর দিয়ে একটু সাবধানে যাবেন। ভালো না মানে? কি আছে ওখানে? সেটা আপনার এখন না জানলেও চলবে। শুধু মনে রাখবেন, ওই মাঠে কোথাও দাঁড়াবেন না, আর কারো ডাকে সাড়াও দেবেন না, সোজা হেঁটে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে। লোকটার বলা কথা মতো আমি বড় রাস্তা ছেড়ে মাঠের রাস্তায় নেমে এলাম। সেই মাঠের পরিসর বিরাট। হেঁটে চলেছি তো হেঁটেই চলেছি। এমন সময় কাছে পিঠে কোথাও গুড়ুম করে একটা বাজ পড়ল। অন্ধকারের ভেতর যেন আলোর ঝলক খেলে গেল কয়েক মুহূর্তের জন্য। সেই আলোতেই দেখলাম আমার সামনে অনেকটা দূরে খালি গায়ে, রোগা শরীরে, সাদা ধুতি পরা কে একজন যেন হেঁটে চলেছে। তার শরীর যেন অস্বাভাবিক লম্বা। অন্ধকারের জন্য এতক্ষণ তাকে খেয়ালই করিনি। বিদ্যুতের ঝলকানি নিভে যেতে আবার সামনে অন্ধকারে তাকালাম। এবারে অতটা পরিষ্কার দেখতে পেলাম না ঠিকই, তবে আবছা আবছা একটা শরীরের অবয়ব বুঝতে পারলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে হঠাৎ আমার যেন মনে হলো লোকটা কোথায় মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। আশ্চর্য, লোকটা তো আমার চোখের সামনেই ছিল, হঠাৎ কোথায় গেল? মানুষ তো কর্পূরের মতন এইভাবে উবে যেতে পারে না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি যেন কয়েক সেকেন্ড কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এই তো লোকটাকে দেখলাম, বিদ্যুতের ঝলকে পরিষ্কার দেখলাম, লম্বা, অস্বাভাবিক লম্বা একটা শরীর, খালি গা, সাদা ধুতি, আর এখন চারপাশে শুধু অন্ধকার, বাতাসের শো শো শব্দ, আর দূরে কোথাও ব্যাঙের ডাক। হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো আমার। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, না না না, নিশ্চয়ই ভুল দেখছি, হয়তো লোকটা মাঠের ধারে নেমে গেছে কোথাও। কিন্তু মনের ভেতরে আর একটা আওয়াজ বলছিল, লোকটা কি সত্যিই মানুষ ছিল? ঠিক তখনই, এই দাঁড়ান, কানে এলো একটা অদ্ভুত গলা। খুব জোরে না, আবার আস্তেও না, কেমন যেন ফিসফিসে কিন্তু স্পষ্ট। রাস্তায় বলা সেই লোকটার কথা মনে পড়ল। হঠাৎ করেই বুকের ভেতরটা ধকধক করতে শুরু করলো। আমি নিজেকে জোর করে বললাম, না, পেছনে তাকাবি না, হাঁটতে থাক। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আবার আবার সেই গলা, এই শুনছেন না, দাঁড়ান দাঁড়ান বলছি। এইবার গলাটা একটু কাছে, আমার কানের ঠিক পেছনে কেউ ফিস ফিস করে বলছে। আমার পা কাঁপতে শুরু করেছে, কিন্তু আমি হাঁটা থামালাম না। প্রায় দৌড়ের মতো করে হাঁটছি এখন। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে একেবারে কাছে কেউ যেন হাঁটছে। আমি তাকালাম না, তাকাবার সাহস পেলাম না, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আমার হাঁটার গতির সঙ্গে তাল মিলিয়ে আমার পেছনে একেবারে কাছেই যেন কেউ হাঁটছে। মাটির ওপর পায়ের শব্দ, কিন্তু সেই শব্দটাও অদ্ভুত।
যেন পা মাটি ছুঁচ্ছে না, একটু ভেসে ভেসে হাঁটছে। ঠিক তখনই আবার বিদ্যুতের ঝলক। আমি নিজের অজান্তেই এবার এক ঝলক পাশ ফিরে তাকালাম, আর যেটা দেখলাম তা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটা আমার পাশেই, কিন্তু তার পা মাটিতে নেই। ধুতিটা ঝুলছে, কিন্তু পা দুটো যেন মাটি থেকে এক হাত ওপরে। আর তার মুখ নেই বললেই চলে, শুধু দুটো ফাঁকা গর্তের মতন চোখ আর একটা অস্বাভাবিক লম্বা মুখ। সে আমার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে কোনো প্রাণ নেই, যেন সেই হাসি কোনো জীবন্ত মানুষের নয়, হতে পারে না। আমি নিজেকে সামলাতে পারলাম না, দৌড়াতে শুরু করলাম ভয়ে। পেছন থেকে এবার সেই গলার আওয়াজটা বদলে গেল। থামো, থামো। এইবার সেটা আর মানুষের গলা নয়, একটা বিকট কানে বিঁধে যাওয়ার মতন চিৎকার। থামো। আমি প্রাণপণে দৌড়াচ্ছি। সামনে কিছুই ঠিক মতন দেখতে পাচ্ছি না, শুধু মনে হচ্ছে আমাকে মাঠ পেরোতেই হবে, যেভাবেই হোক। পেছন থেকে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। মনে হলো কেউ যেন আমার কাঁধ ছুঁয়ে দিল। আমি প্রায় চিৎকার করে উঠলাম, আহ! ঠিক তখনই সামনে একটা আলো দেখতে পেলাম। মাঠের শেষে কয়েকটা মানুষ, আলো, চিৎকার, ফুটবল ম্যাচের শব্দ। আমি আর একবারও পেছন তাকাইনি। সেই শক্তিটুকু দিয়ে দৌড়ে আলোয় ঢুকে পড়লাম। তখন খেলা হচ্ছে না, বোধহয় বিরতি হয়েছে। আমাকে দেখে বিকাশ, পলাশ, শ্যামল ছুটে এলো। বিকাশ বলল, কিরে, তোর এই অবস্থা কেন? আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। একটু ধাতস্থ হয়ে সমস্ত ঘটনা খুলে বললাম তাদের। সবটা শুনে তারা একে অপরের দিকে তাকালো। তারপর বিকাশ বলল, তুই কোন দিক দিয়ে এসেছিস? ওই ওই প্রথম মাঠটা দিয়ে। বিকাশের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ওই মাঠটা ডাকের মাঠ নামে পরিচিত। আমি অবাক হয়ে তাকালাম। মানে? অনেক বছর আগে নাকি ওই মাঠে একজন গলায় দড়ি দিয়ে মরেছিল। তারপর থেকে নাকি রাতের বেলা মানুষকে ডাকে, যে সাড়া দেয় সে আর ফেরে না। আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। আমিও তো সাড়া দিইনি। তুই সাড়া দিসনি বলেই বেঁচে গেছিস। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সেই একই গলা। এই দাঁড়ান! আমরা চারজন একসাথে চুপ করে গেলাম। মাঠে আলো থাকলেও আমার মনে হচ্ছিল ওই অন্ধকারটা এখনো যেন আমাকে ছেড়ে যায়নি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের সবার জন্য একটা বিশেষ ঘোষণা। তোমরা সকলেই জানো আমাদের পিনজিড অ্যানিমেশনের আরও একটা চ্যানেল রয়েছে যার নাম জলমাটির গল্প। কিন্তু বিষয়টা হচ্ছে জলমাটির গল্পে আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না কিছু ইন্টারনাল প্রবলেমের জন্যে। তো আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের জলমাটির গল্পতেও এবার থেকে তোমরা নিয়মিত ভিডিও পেতে চলেছো। সপ্তাহে 2টো করে গল্প তোমরা জলমাটির গল্পতেও পাবে। তো যারা জলমাটির গল্প এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের জলমাটির গল্পে রিসেন্টলি একটা ভিডিও চলে এসেছে যার নাম নিশির ডাক। আমরা সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা চাইলে এখনই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর আমরা চাই তোমরা জলমাটির গল্পকেও একই রকমভাবে ভালোবাসা দাও, যেই ভালোবাসাটা তোমরা পিনজিড অ্যানিমেশনের ক্ষেত্রে দিয়ে চলেছো। তো সবাই যাও এক্ষুনি জলমাটির গল্পর ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে নাও এবং ওই ভিডিওটাও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।